সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে বাংলাদেশ ও পাকিস্তান দল লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। নাহিদ রানার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও টাইগাররা সাফল্য পাবে বলে প্রত্যাশা। বিসিবি নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড প্রবাসী তানিন সালিকে পাচ্ছে বাফুফে। রোনাল্ড সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। এবং বিশ্বকাপের স্কোয়াডে আবেগের কোনো জায়গা নেই, কারো দ্বারা প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। নেইমারকে নিয়ে কড়া বার্তা। আঞ্চলতির 18 মে ব্রাজিলের দল ঘোষণা। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের জন্য লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাক্কাতুরা অপেক্ষায় 6ষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা। ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ। তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না, হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা, তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 10:15টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্তরা। আগের দিন ম্যাচ শেষ হওয়ায় আজ পুরো দিন পরিবারের সঙ্গে এবং বিশ্রামে কাটান ক্রিকেটাররা। পরে সন্ধ্যার পর হোটেল থেকে চেক আউট করে বিমানবন্দরে আসেন সবাই। রাতে সিলেটে এসে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যান বাংলাদেশ দলের সদস্যরা। কাল লাক্কাতুরায় অনুশীলন করার কথা রয়েছে তাদের। এর আগে সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বজুড়ে কদর বাড়ছে নাহিদ রানার, আর তাই এই পেসারকে নিজের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। অস্ট্রেলিয়া সিরিজেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেট বিশ্ব গুরুত্ব দেবে আরও বেশি। সাবেক এই টাইগার পেসারের প্রত্যাশা, তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও আসবে সাফল্য।
দেশের ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাবে নাহিদ রানাই প্রথম নন। অনেকেই এসেছেন এর আগে, আবার হারিয়েও গেছেন। তবে নাহিদ কিছুটা ভিন্ন। অভিষেকের 2 বছরে গতির নিয়ন্ত্রণটা বেশ ভালোই করেছেন চাপাই এক্সপ্রেস। পাকিস্তান টেস্টের পর আলোচনায় নাহিদের সুইং। শুধু মেন এন্ড গ্রিনই নয়, এমন বোলিং সামলানো বিশ্বের যে কোনো ব্যাটারের জন্যই কঠিন, তা জানেন সাবেক পেসার তালহা জুবায়ের। রানা কিন্তু খুবই চুপচাপ একটা ছেলে, রাইট? কিন্তু ও শিখতে চায়, ওর শেখার আগ্রহটা আছে এবং ও খুব জলদি এই গেমটা কি ডিমান্ড করে ওর কাছে খুব জলদি ও বুঝে গেছে। ওর বল কাট করছে, সুইং করছে, সো ওই জায়গাটায় কোন লাইন কোন লেন্থে বোলিং করলে আমি অপোনেন্টকে ট্রাভেল করে দিতে পারবো কিংবা ওর উইকেটটা বের করতে পারবো, অ্যাজ এ বলার আমার এটা বোঝাটা খুব জরুরি, যেইটা রানা খুব জলদি বুঝে গেছে। নাহিদকে প্রস্তুত করার পেছনে বড় অবদান সাবেক এই পেসারের। জাতীয় দলে আসার আগেই প্রাইম ব্যাংকে কাজ করেছেন একই সাথে। শিষ্যের প্রতি পরামর্শ, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আনতে হবে বড় পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইড ও অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে ওর ডাক আসবে, এখন নিজেকে কিভাবে মেনটেন করবে ওরও বুঝতে হবে। খালি এটা কেউ বলে দিলে হবে না, ওর নিজের আগে বুঝতে হবে। ওর ফুড হ্যাবিট থেকে ওর লাইফস্টাইল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। নিজেদের পেস বিপ্লবের প্রমাণ ক্রিকেট বিশ্বকে দিতে এর থেকে বড় মঞ্চ আর হয় না বলে মত সাবেক এই টাইগার পেসারের। সেই সঙ্গে প্রতিপক্ষের মাঠেও টাইগাররা আরও সাফল্য আনবে বিশ্বাস তার। অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশকে লাইটলি নিচ্ছে না, সো আমরা এইখানে যদি অস্ট্রেলিয়ার মতো দেশকে আমরা যদি এখানে হারাতে পারি, ওইটা তো আরও বেশি ভালো লাগবে, ভালো জিনিস হবে আমাদের জন্য, কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। বাইরের দেশে যে আমাদের যখন পেস বোলিং ইউনিটটা আরও ভালো করবে, ম্যাচ জেতাবে, তখন যেমন ইবাদত নিউজিল্যান্ডে ম্যাচ জেতালো, সো এই ধরনের ম্যাচ আমরা যত বাইরে যেয়ে জিতবো, সো আমরাও তখন ভালো একটা দলে পরিণত হবো ইনশাল্লাহ। 16ই মে সিলেটে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো লাক্কাতুরাতেও ছড়ি ঘোরাবে পেসাররা। বাংলাদেশের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2 মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই জাত চেনাচ্ছেন আলিসা আল ইসলাম। হ্যাট্রিক সহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র 21 রান খরচায় তুলে নিয়েছেন 6 উইকেট। 4 ম্যাচে এই মিস্ট্রি স্পিনার শিকার 15টি। জাতীয় দল নিয়ে আপাতত ভাবছেন না আলিস, সব মনোযোগ ডিপিএলে। তবে নির্বাচকরা চাইলে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আরাধ্য অভিষেকে প্রস্তুত 29 পেরোনো এই বোলার। ভক্তদের খুব কৌতূহল আছে আলিসা আল ইসলামকে নিয়ে। ন্যাশনাল টিমের হাত ছোঁয়া দূরত্বে থাকার পরে সেই বেরসিক ইনজুরিতে পড়ে ন্যাশনাল টিমের যাত্রাটা হয়নি। তবে আজকে ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন চলতি মৌসুমে প্রথমবারের মতো হ্যাট্রিক, ক্যারিয়ার সেরা বোলিং। আলিসা আল ইসলাম, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আপনাকে নিয়ে আসলে দর্শকদের অনেক কৌতূহল, আপনাকে নিয়ে অনেক জানতে চাই। কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার? আপনি আপনার মতো খেলে যাচ্ছেন, আপনার বর্তমান অবস্থা নিয়ে যদি দর্শকদের বলতেন। না, আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থা খুবই ভালো অবস্থানে আছে। আমি চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের মতো ক্লাবে খেলতেছি। প্রাইম ব্যাংকের আলাদা একটা নাম আছে, সুনাম আছে। তো আর টিম স্টাফ থেকে শুরু করে, সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে, টিম কোচ, ম্যানেজমেন্ট, এভরিবডি ইজ ফ্যান্টাস্টিক। তো একটা টিমে যখন খুব ভালো এনভায়রনমেন্ট থাকে তো আপনি ওইখানে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। সো আমি চেষ্টা করি আমার সেরাটা দিয়ে খেলার। তো মাঠে আসি, এটাই আলহামদুলিল্লাহ। আলিসা, আপনার জন্য এই ঢাকা প্রিমিয়ার লিগটা খুব গুরুত্বপূর্ণ। সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, আপনি আসলে কতটুকু আশাবাদী? না, অ্যাকচুয়ালি ওইটা সিলেক্টরদের হাতে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে, ওইটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না বা ওইটা নিয়ে কোনো প্যানিকের ভিতরও নাই। আমি ওইটা নিয়ে চিন্তাই করতেছি না। ওটা যা হবে, যখন ন্যাশনাল ডিউটিতে যাব তখন ন্যাশনাল টিমটা সার্ভ করার চেষ্টা করব। এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছি প্রাইম ব্যাংকে, তো আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি মাঠের ভিতরে থাকার। 4 ম্যাচে 15 উইকেট, আজকে হ্যাট্রিক করলেন। আলিসা আল ইসলামের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, আপনি আপনার নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ সোফার। আপনি যখন প্রাইম ব্যাংক আমাকে, যখন আমি ইনজুরিতে ছিলাম, তো তখন আমাকে কোনো টিম আসলে কোনো রকম যোগাযোগও করতেছিল না। বাট প্রাইম ব্যাংক কিন্তু আমাকে ওই আস্থাটা রাখে আমার উপর তখন আমাকে নেওয়ার জন্য করছে। তো তারা চায় যেন আমি তাদের টিমে ম্যাচ জিতাই। অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে ইনজুরিতে পড়ার পর, স্পেশালি আমার মতো যখন ইনজুরিতে 2টা বড় ইনজুরি, 2টা সার্জারির ভিতরে যাইতে হয়েছে। তো এটা অনেক টাফ, বাট আমি নিজেকে মেন্টালি অনেক সাপোর্টিভ বা মেন্টালি অনেক স্ট্রং রাখার চেষ্টা করি। তো ইনশাল্লাহ মাঠে বারবার ফিরবো। একদম শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের নিয়ে নিজের আসলে ভেতরের প্রত্যাশাটা কি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? না, আসলে ডিপিএল শুরুর আগে এরকম কোনো চিন্তাই করতেছিলাম না। আমার ডিপিএল শুরুর আগে
আগে আমি 2 বছর পর আসলে ডিপিএল খেলতেছি। অ্যাকচুয়ালি আমি 2টা সিজন খেলি নাই ডিপিএল, ইনজুরির কারণে খেলতে পারিনি। তো আমার প্রথম দিকে লক্ষ্য ছিল ডিপিএলটাই ভালো করা, তো আমার এখনও লক্ষ্য ডিপিএলটাই ভালো করা। ন্যাশনাল টিম বা অস্ট্রেলিয়া সিরিজ এটা আসলে পরের হিসাব। যখন আমি যদি সুযোগ পাই বা আমাকে যদি তারা মনে করে যে আমি সার্ভ করতে পারবো, তারপরে আমি ওইটা নিয়ে চিন্তা করবো। এখন আপাতত আমি ডিপিএল নিয়ে চিন্তা করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, কথা বলছিলাম মিস্ট্রি স্পিনার আলিসের সঙ্গে, যার লক্ষ্যটা আপাতত এই ডিপিএলকে ঘিরে নিজের পারফরমেন্সে নজর দিচ্ছেন এবং চাচ্ছেন জাতীয় দলের দরজায় আবারও কড়া নাড়বেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্টের জন্য প্রবাসী ফুটবলারদের মধ্যে তানিন সালিকের খেলার বিষয়ে নিশ্চয়তা পেয়েছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন, জানিয়েছেন অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার শাহিন হাসান। দেশি ফুটবলারদের মধ্যে যারা লিগে পারফর্ম করছে তাদের নিয়েই স্কোয়াড সাজানো হবে বলে জানান তিনি। হামজা সমিত্রা না থাকলেও মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্ট নিয়ে গুরুত্বের অভাব নেই ফুটবল ফেডারেশনের। একটি শক্তিশালী দল গড়ার জন্য দেশিদের পাশাপাশি বাফুফের রাডারে ছিল অন্তত 3 জন প্রবাসী। তার মধ্য থেকে আপাতত চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড প্রবাসী তানিল সালিকের নাম। তানিলের সাথে মনে হয় কথাবার্তা অনেকটাই ইয়ে হয়েছে, তানিল মনে হয় অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানিল সালিক এখন পর্যন্ত কনফার্ম, এটার সাথে 100% কথা হয়েছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন অনূর্ধ্ব 20 সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে ক্লাব এবং একাডেমিক ব্যস্ততার জন্য এখনও তার বিষয়টি চূড়ান্ত নয়, যদিও এই ফরওয়ার্ডকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাফুফে। প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলের কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে। ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে, হয়তো বা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। লিগে পারফর্ম করা অনেক ফুটবলার হাফিয়ার কাবরেরা যুগে প্রাপ্ত ছিলেন জাতীয় দলে। এবার সে বলয় ভাঙতে চায় টিম ম্যানেজমেন্ট। চলমান লিগে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তাদেরই দলের সুযোগ দেওয়া হবে বলে জানান ম্যানেজার। লিগে যারা ভালো খেলতেছে, তরুণ বা বয়সও হোক, সেটা কোনো ব্যাপার না, বয়স আর তরুণ না, যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে আমাদের এই টিমটা সাজানো হচ্ছে। আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন 2টা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে। এই জিনিসটা অনেকটা আক্ষেপ গোছাবে এই সবার। 4 জাতীয় টুর্নামেন্টের জন্য দেশি ফুটবলারদের নিয়ে 32 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে বাফুফে। 24 মে থেকে শুরু হবে ক্যাম্প। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবলের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের টিম লিডার আমিরুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দল 4 জাতীয় একটা টুর্নামেন্ট খেলতে অনূর্ধ্ব 23 যাবে মালদ্বীপে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু মোহামেডান সম্পর্কে জানতে চাই। আপনার হাত ধরে অনেক সাফল্য মোহামেডান ক্লাবের। আপনি যখন ম্যানেজার ছিলেন তখন হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে, তার আগে লিগেও চ্যাম্পিয়ন হয়েছে। আপনি আবার মোহামেডানের টিম লিডারের দায়িত্ব নিয়ে ফিরেছেন, 1 মাস হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেছে। এবং আপনি ফেরার পরে দেখছি যে মোহামেডান জিতেই যাচ্ছে, এখন পর্যন্ত মনে হয় হার নেই। মোহামেডানকে নিয়ে আসলে আপনাদের এই যে মানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়টা আসলে পেছনে কি কাজ করেছে, প্লাস হচ্ছে আবারও ফাইনালে ফেডারেশন কাপের কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে, এবং আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এটা কিন্তু সারা বাংলাদেশের অগণিত দর্শকদের একটি ক্লাব। এই ক্লাবে আপনারা জানেন যে সারা বাংলাদেশে মোহামেডান এবং আবাহনী এই 2টা টিমেরই কিন্তু সমর্থক। আর এই সমর্থকদের, বিশেষ করে মোহামেডানের সমর্থকদের কিন্তু একটাই প্রত্যাশা, যেটা হচ্ছে চ্যাম্পিয়নের বিকল্প কিন্তু তারা কোনো কিছু চিন্তা করে না। আপনি যতই কিছু ভালো খেলেন সেটা কোনো কিছু আসা যায় না। আপনার দর্শকরা তাদের একটাই চিন্তা যে মোহামেডান ক্লাব কিভাবে চ্যাম্পিয়ন হবে সেই ব্যবস্থা আপনারা করেন। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের যে দলবদল হয়েছিল, সেই দলে আপনার যে টিম করা হয়েছে সেই টিম আমরা তেমন ভালো একটা টিম করা হয় নাই। যে কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাবে এখন নতুন কমিটি এসছে, এবং নতুন কমিটিতে আপনারা জানেন যে আমাদের বরকতুল্লাহ ভুলুভাই সভাপতি এবং লোকমান হোসেন ভূঁইয়া সাহেব সাধারণ সম্পাদক, এবং এখানে আপনার আমাদের অলমোস্ট 17 জনের একটা বোর্ড ডিরেক্টরদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। এবং এই কমিটি আমরা আশা করি নতুনভাবে, নতুন উদ্যমে, যাতে করে মোহামেডানকে ক্লাবকে নতুনভাবে সাজানো যায়, নতুনভাবে নতুন উদ্যমে সব কিছু করা যায়, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য।
এবং এই পদক্ষেপ নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমেই আপনারা জানেন যে ফার্স্ট লিগ খেলার কথা আমি বলছি, ফার্স্ট লিগে খুব বাজে অবস্থায় ছিল এবং আমরা দ্বিতীয় লিগে আসার পরেও সেরকমের একটা ভালো অবস্থানে ছিল না। ফেডারেশন কাপেও অনেকগুলা খেলাতে আপনার তেমন একটা ভালো অবস্থানে ছিল না, যার পরিপ্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ক্লাব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আমি তো ক্লাবের স্থায়ী সদস্য, আমি পার্মানেন্ট মেম্বার। মডার্ন ক্লাব আমার রক্তের সাথে মিশে গেছে দীর্ঘদিন। আজকে আমি সেই আপনার অলমোস্ট 88 থেকে আমি মডার্ন ক্লাবের সঙ্গে, এবং তারপর থেকে এই পর্যন্ত আমি ক্লাবের সঙ্গে আছি। 93-তে আমি সহকারী ম্যানেজার, এরপরে ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। আপনার সুপার কাপ 2বার বাংলাদেশে হয়েছে এবং 3বার সুপার কাপ হয়েছে, 3বার মডার্ন ক্লাব ফাইনাল খেলেছে। প্রথম 1 কোটি টাকার সুপার কাপ, সেই 1 কোটি টাকার সুপার কাপে মডার্ন ক্লাব চ্যাম্পিয়ন হয়ে 1 কোটি টাকা পেয়েছে। দ্বিতীয়বার 50 লাখ টাকা, সেটাও মডার্ন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ফেডারেশন কাপ বহুবার চ্যাম্পিয়ন হয়েছি এবং তারপরে ম্যানেজার, আমি ম্যানেজার থাকাকালীনই। তারপরে আপনি ধরেন যে আমরা জাতীয় লিগ আমাদের রাজশাহীতে খেলা হতো, চিটাগাংয়ে খেলা হতো, কক্সবাজারে খেলা হতো, আপনার রংপুরে খেলা হতো, খুলনাতে খেলা হতো। এক একটা ডিস্ট্রিক্টে যে জাতীয় লিগ হতো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আমাদের খেলা দেখতো এবং তাদের সেইখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে খেলে এসে ঢাকায় ফাইনাল খেলা হয়েছে। আমরা আবাহনীকে পরাজিত করে আমরা জাতীয় লিগও চ্যাম্পিয়ন হয়েছি। ওই সময়টা নিশ্চয়ই আপনার হাত ধরে আবার ফিরবে। ডেফিনেটলি। আপনি দেখেন এখনকার যে অবস্থা, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব দেওয়ার পরে আমাদের আসলে যে ফেডারেশন কাপ, এই ফেডারেশন কাপে আমরা অলমোস্ট কিন্তু রহমতগঞ্জের সাথে একটা ম্যাচ খেলেছি এবং আরামবাগের সাথে একটা ম্যাচ খেলেছি। তারপরে আপনারা জানেন যে গতকালকে আমাদের ব্রাদার্সের সঙ্গে একটা ম্যাচ খেলেছি। 3টা ম্যাচেই আমরা মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে জয়লাভ করেছি এবং জয়লাভ করে আমরা ফাইনালের দিকে আমরা গিয়েছি এবং ফাইনালে আমরা বসুন্ধরা কিংসের সাথে আমরা মোকাবেলা করব। আর লিগের যে অবস্থা, লিগেও আমরা মনে করেন যে যেই কটা খেলা আমি আসার পর আমরা খেলেছি, আমরা আরামবাগকে পরাজিত করেছি, ফকিরাপুলকে পরাজিত করেছি, পিডাব্লিউডিকে পরাজিত করেছি, রহমতগঞ্জকে আরামবাগকে পরাজিত করেছি এবং আমাদের আর লিগের 2টি খেলা আছে। এখন বাকি 3টা খেলা আছে, একটা ফেডারেশন কাপের ফাইনাল আর লিগের 2টা খেলা। একটা খেলা আছে রহমতগঞ্জের সাথে আর একটা আছে ব্রাদার্সের সাথে। তা আমাদের মূল উদ্দেশ্যটা যেটা থাকবে, মোহামেডান ক্লাবের কর্মকর্তারা মোহামেডান ক্লাবের সমর্থকদের আশা পূরণ করতে চায়, অগণিত দর্শক যারা মোহামেডানকে হয়তো মাঠে যেয়ে খেলা দেখে না, হয়তো মাঠে যেয়ে খেলা দেখতে পারে না, কারণ আমাদের কুমিল্লাতে খেলা হচ্ছে, সারা বাংলাদেশেই তো মোহামেডান ক্লাবের সমর্থক আছে এবং সারা বাংলাদেশের মোহামেডান ক্লাবের সমর্থকরা টেলিভিশনের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে, তারপরে আপনার সবাই কিন্তু খবর নিচ্ছে যে আজকে মোহামেডানের কি খবর, রেজাল্টটা কি। যেমন গতকালকে আমরা ব্রাদার্সকে পরাজিত করেছি, সবাই কিন্তু বাহাবা দিয়েছে, ক্লাবে আমাদের ফোন করেছে, আমাদের কেসে ফোন করেছে এবং আমাদেরকে কংগ্রেচুলেট করেছে। সত্যিকার অর্থে মোহামেডান ক্লাব আমরা নতুনভাবে ঢালোভাবে আমরা সাজাতে চাচ্ছি। ভাই, মোহামেডান ক্লাবের যে আসলে আপনি দায়িত্ব নেওয়ার পরে দেখছি যে আসলে জয়ের মধ্যে আছে, আপনার মানে দায়িত্ব নেওয়ার পরে এই ধারাটা তৈরি হওয়ার কারণটা কি? আসলে আমরা দেখছি যে আপনি জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ফুটবলারদের সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওই জিনিসটা আসলে কাজ করে কিনা ব্যাক অফ দ্য মাইন্ড? ডেফিনেটলি। একটা জিনিস কি, আপনি একটা কথা আপনাকে মনে করতে হবে, খেলোয়াড়দের সঙ্গে ভালো ব্যবহার করা, খেলোয়াড়দের কাছ থেকে আমার আদায় করে নিতে হবে। আপনি দেখেন এই যে আমরা কিন্তু এখন যে খেলোয়াড়দেরকে খেলাচ্ছি, ইয়াং চ্যাপ, আপনার এই যে যেই খেলোয়াড়গুলো খেলতেছে, মনে করেন এরা কিন্তু অনেক ইয়াং প্লেয়ার এবং এদের ভিতরে কিন্তু আমরা যদি ট্রেনিংটা যদি ভালো করে, আমি সেন্টুকে অনেক ধন্যবাদ জানাই, সেন্টু অনেক ভালো কোচিং করাচ্ছে এবং তার কোচিংয়ে কিন্তু আজকের টিমের রেজাল্ট আমরা পাচ্ছি এবং আমাদের যে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের যেটা করণীয় আমরা কিন্তু সেটা করছি। আর আপনি আরেকটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের লোকমান ভাই আমাদের প্রত্যেকটা খেলার সার্বক্ষণিক, আমরা টিম কুমিল্লাতে যাব, উনি কিন্তু ক্লাবে চলে এসে এবং ক্লাবে এসে ক্লাবকে কিন্তু উনি ক্লাবের সব খেলোয়াড়কে আপনার যখন বিদায় দেয় যে একটা উৎসাহ দেয় এবং আমরা কিন্তু যখন থাকি একটা সমন্বয়, আমাদের ভিতরে একটা সমন্বয় কাজ করে। আর আপনি জানেন যে আমি সাফের ম্যানেজার ছিলাম, ন্যাশনাল টিমের
বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ম্যানেজার ছিলাম এবং মোহামেডান ক্লাবের ম্যানেজার দীর্ঘদিন ছিলাম। অতএব আমার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলি আমি কাজে লাগানোর চেষ্টা করি। খেলোয়াড়দের কাছে আপনি একটা কথা মনে রাখবেন যে যত যাই বলেন না বলেন, মানুষকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে অনেক কিছু কিন্তু আদায় করা যায়। এবং একটা জিনিস যে আপনার ওদের ভিতরে যে ফোকাসটা, ওদেরকে আগে বুঝাইতে হবে। অনেকে হয়তো জানে না, এখন বাচ্চা ছেলেরা তারা নতুন আসছে মোহামেডান ক্লাবে খেলতে, মোহামেডান সম্বন্ধে তাদের অনেক ধারণা নাই। সারা বাংলাদেশের মানুষ মোহামেডানের দিকে তাকিয়ে আছে, তাদের কনসেপ্টটা ওইখানে ঢোকাতে হবে, তাদের মাথার মধ্যে ওই জিনিসটা দিতে হবে। অনেক প্লেয়ারের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কোয়ালিটি আছে, অনেক ক্যাপাবিলিটি আছে, তারা কিন্তু খেলতে পারে, মাঠে কিন্তু তারা দিতে পারে। এই যে সৌরভ, এই যে গতকালকে আমাদের যে একটা ছেলে 2টা গোল করেছে সৌরভ, আমি ওকে আন্ডার 18-এ এনেছিলাম। আমি যখন ম্যানেজার ছিলাম তখন আন্ডার 18 আমাদের কম্পালসারি ছিল। এই সৌরভকে আমি আন্ডার 18-এ এনে আজকে আমরা নার্সিং করে করে আজকে সৌরভ কিন্তু আজকে বাংলাদেশ মোহামেডানের একটা বেস্ট স্ট্রাইকারের দিকে চলে যাচ্ছে। আপনি এজ লেভেল থেকে কাজ করছেন। জাতীয় দলের কথা যদি আসি, যে আপনি তো জাতীয় দলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন, ম্যানেজার ছিলেন। অনূর্ধ্ব 23 দল মালদ্বীপে যাচ্ছে এবং বিদেশি অনেক ফুটবলার আসছেন। এই ইনক্লুশনটা আসলে কতটা ইন্সপায়ার করবে বাংলাদেশ? ডেফিনেটলি আপনাকে আমরা কি বলবো, আসলে এটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা টার্নিং পয়েন্ট। আপনি হামজার ব্যাপার ধরেন, সমিতের ব্যাপার বলেন, এরা আজকে বাংলাদেশে আসছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু জাগ্রত ফুটবল নিয়ে এবং একটা ক্রেজ ফিরে এসছে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলের দিকে মুখ ফিরে এনেছে। আপনি দেখেন যে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু 17টা স্ট্যান্ডিং কমিটি এবং আমি কিন্তু বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য এবং আমি কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান। শুধু তাই না, আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আপনার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা কিন্তু আমাদের যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, উনি কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও সভাপতি। তা আমরা কিন্তু প্রতিদিন প্রায় আজকেও কিন্তু আমরা একটা মিটিং করেছি, কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু কোচকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু কিন্তু আমরা করছি। এবং আপনি বাংলাদেশের ইতিহাসে, আপনি কি কল্পনা করতে পারেন 273 জন কোচের সিবি জমা পড়েছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে? ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন পছন্দের তালিকার শীর্ষে কে আছে? সেটা বলবো, সেটা আপনার একটা জিনিস যেটা, কারণ আমাদের আপনারা জানেন যে আমরা শর্ট করে 10 জন থেকে 8 জন থেকে 6 জন অলমোস্ট চলে আসছে। এখন শুনছি যে 3 জনের একটা তালিকা, বা 3 জনের না, আমাদের 6 জনই আছে। এবং এর মধ্যে থেকে আজকেও আমরা একটা মিটিং করেছি সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে এবং আমরা মোটামুটি চেষ্টা করছি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমিক এবং বাংলাদেশের দর্শকরা কি চাচ্ছে, তারা যে জিনিসটা চাচ্ছে আমরা চাচ্ছি তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের কনসেপ্টটা আমরা কিন্তু পেয়েছি। তাদের কনসেপ্ট আমরা কিন্তু জানি। আপনারা নিশ্চয়ই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এমন একজন কোচকে আসলে নির্বাচন করবেন যারা আসলে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবে। আসলে সময় স্বল্পতার কারণে আলোচনা আরো দীর্ঘায়িত করতে পারছি না, অনেক কথা আসলে জানার ছিল আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ ভাই। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। তারিখ ঘোষণা না হলেও জুনের 2য় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের 2য় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন সহ সবকিছু সম্পন্ন করে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে ভোটের তারিখ চূড়ান্ত করতে না পারলেও সে সময়টা মাথায় রেখেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বিসিবি। গেল 5 মে বোর্ডের 3য় সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি থাকবেন বিসিবি মনোনীত 2 জন। ওই সভার সপ্তাহখানেক পর নির্বাচন কমিশন গঠন করল অ্যাডহক কমিটি।
3 সদস্যের ইলেকশন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরায়েল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এহসানুল মামুন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচিত 25 পরিচালকের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নানা কারণে ওই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জেলা বিভাগ পর্যায়ের কমিটি এবং কাউন্সিলর বাছাই নিয়ে অনিয়মের শেষ ছিল না। রাতের ভোটের মতো অভিযোগও রয়েছে। সে কারণে জাতীয় নির্বাচনের পর আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে ওই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ওই কমিটিকে। এরই মধ্যে 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো চূড়ান্ত করেছে বিসিবি। 3 ক্যাটাগরিতে মনোনীত কাউন্সিলর তালিকা চেয়ে চিঠিও দেওয়ার কথা, যা বোর্ডের কাছে পাঠাতে হবে 16 মের মধ্যে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাফুফের পেশাদার লিগ আরও কিভাবে ভালো করা যায় এ বিষয়ে পরামর্শ দিয়েছে এএফসি লিগ কমিটির সঙ্গে বৈঠকে। এই পরামর্শ দেয় বাংলাদেশ সফরে আসা এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল। এজন্য তারা একটি গাইডলাইন দেবে বলেও জানায় বাফুফে। যদিও বিএফএল এবং বিসিএল আয়োজন নিয়ে এএফসি প্রশংসা করেছে বলে জানায় বাফুফে। আমাদের প্রফেশনাল লিগ বিএফএল এবং বিসিএল আগামীতে কিভাবে ইমপ্রুভ করা যায়, লিগ কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে তারা ওই উদ্দেশ্য করেই তারা এসেছেন। আমাদের যে সমস্ত ক্ষেত্রে ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, সেগুলো ক্ষেত্রে হয়তো তারা গাইডলাইন দেবে। আমাদের যেভাবে লিগ চলে, যেভাবে ক্লাব চলে, বিসিএলের ক্লাবগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আর আমরা এখন যে প্রফেশনাল লিগ কমিটি যে মিটিংটা করলাম, আমাদের যে ফর্মুলা, তারা অনেক সন্তুষ্ট হয়েছে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কঠোর অবস্থানে কার্লো আনচেলত্তি। ষষ্ঠ শিরোপা জয়ের প্রশ্নে আবেগের কোনো জায়গা নেই। কারো দ্বারা প্রভাবিত হয়ে দল নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কার্লো আরও জানান, নেইমারকে দলে নেয়া বা নেয়ার দায়ভার পুরোটাই তার। শতভাগ ফিট না থাকলে জনপ্রিয়তা গুরুত্ব পাবে না তার কাছে। কার্লোর এমন কড়া বার্তার পর চাপে আছেন নেইমার। 18 মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ। ক্লাব ইতিহাসে ফুটবলার ও কোচ হিসেবে সফল কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ান এই গ্রেট কোচ ইউরোপের শীর্ষ 5 লিগেই শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। রেকর্ড 5 বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন তিনি। কোচের বাইরে খেলোয়াড় হিসেবেও জয় করেছেন 2 বার। তবে এবার তার সামনে চ্যালেঞ্জটা একটু আলাদা। 2002 সালের পর থেকে বিশ্বকাপের ট্রফি অধরা ব্রাজিলের। 24 বছরের অপেক্ষার অবসান ইতালিয়ান কোচের হাত ধরে করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ সামনে রেখে আগামী 18 মে চূড়ান্ত দল ঘোষণা করবেন অ্যানচেলত্তি। এ দলে দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমারকে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। সমর্থক ও ফুটবলারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই ব্রাজিল দলে নেই নেইমার। সবশেষ 2023 সালের 17 অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্বকাপ খেলতে সান্তোসের হয়ে নিজেকে প্রমাণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন 34 বছর বয়সী তারকা। জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ফুটবলারই চান নেইমার খেলুক বিশ্বকাপের দলে। তবে আবেগ দিয়ে সবকিছু বিচার করতে চান না কোচ। পুরোপুরি ফিট না থাকলে দলে জায়গা হবে না বলে আবারও কড়া বার্তা দিয়েছেন কার্লো অ্যানচেলত্তি। নেইমার ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু সে শতভাগ ফিট নয় এবং সে তা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। সম্প্রতি নেইমার অনেক উন্নতি করেছে এবং খেলছে নিয়মিত। নিশ্চিতভাবে এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত হবে না। আমাদের সবসময় খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। বিশ্বকাপ দলে ফিটনেস সবার আগে। সেরা কম্বিনেশন খুঁজতে গিয়ে আমি আবেগের কাছে মাথা নোয়াবো না। কে কি চায় সেসব নিয়ে পড়ে থাকলে দল দেওয়া যাবে না। নেইমারকে দলে রাখা নিয়ে তার উপর চাপ রয়েছে বেশ। ব্রাজিলিয়ান তারকাকে রাখা বা না রাখার দায়ভার পুরোটাই নিজের উপর নিলেন কার্লো অ্যানচেলত্তি। নেইমার এখন ম্যাচে উচ্চ মাত্রার তীব্রতা ধরে রাখতে পারছে, তবে ম্যাচ ভেদে পরিস্থিতি ভিন্ন হয়। নেইমারকে দলে নেওয়ার
নেওয়ার জন্য কেউ আমাকে চাপ দেয়নি। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সিদ্ধান্তটি শতভাগ পেশাদার ভিত্তিতেই নেওয়া হবে। একজন ফুটবলার হিসেবে সে কেমন পারফর্ম করছে আমি শুধু সেটাই বিবেচনা করব, অন্য কিছু নয়। আমি যে নিখুঁত দল দিতে পারবো তা নয়, তবে অন্যদের চেয়ে কম ভুল করে সম্ভাব্য সেরা দল দেওয়ার চেষ্টা করব, এটা বলতে পারি। বিশ্বকাপের দল ঘোষণার আগে অ্যানচেলোত্তি যতই বলুক না কেন তার উপর কোনো চাপ নেই তা সত্যি নয়। ব্রাজিলের মতো দেশে নেইমারের জনপ্রিয়তা আকাশচুম্বী, তবে কঠিন সময়ে সমর্থকদের পাশেই পাচ্ছেন কোচ। এবারের বিশ্বকাপে সি গ্রুপে ফেভারিট দল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপে তাদের সঙ্গে আরও আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। পারভিন আক্তার, সময় সংবাদ। জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে সিটিজেনদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতেই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না পেপ গার্দিওলা দল। অন্যদিকে লা লিগায় নিয়ম রক্ষার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ আলাভেস। জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। টেবিলের শীর্ষে থাকা দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির জন্য প্রতিটি ম্যাচে যেন অঘোষিত ফাইনাল, যেখানে প্রতিটি ম্যাচের পয়েন্টই গুরুত্বপূর্ণ। পা হরকালেই বিপদ, ছিটকে যেতে হবে শিরোপার রেস থেকে। টেবিল টপার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ এতিহাদে সিটিজেনদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিগে এভারটনের বিপক্ষে ড্র করায় বিপদে পড়ে যায় ম্যান সিটি। সেই সঙ্গে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের জয় চাপ বাড়িয়েছে সিটিজেনদের। তবে সবশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারিয়ে আবারও শিরোপার রেসে ম্যানচেস্টার সিটি। সিটির অন্যতম শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ। দুর্দান্ত ফর্মে আছেন ক্লাবটির গোল মেশিন আর্লিং হল্যান্ড। সবশেষ ম্যাচে জোড়া গোল পেয়েছেন এই ফরওয়ার্ড। সেই সঙ্গে জেরেমি ডোকু, অ্যান্টনিও সিমিওনের গতি ভয়ঙ্কর করে তুলেছে দলটির অ্যাটাকিং লাইন আপ। মাঠে নিকো গোঞ্জালেস, রায়ান চেরিকিরাও আছেন দুর্দান্ত ছন্দে। তবে পেপ গার্দিওলার চিন্তার জায়গা ডিফেন্স লাইন। ইনজুরি ও ব্যস্ত সূচির কারণে টালমাটাল সিটিজেনদের রক্ষণভাগ। সবশেষ কয়েকটি ম্যাচে কাউন্টার অ্যাটাকে ভঙ্গুর দেখা গেছে সিটির ডিফেন্স লাইন। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে খুশানভ ও মার্গেইদের। ঘরের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত সিটি। ইতিহাদের পুরো মৌসুম জুড়ে দাপট দেখিয়েছে সিটির ফুটবলাররা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাই জয় ছাড়া কিছুই ভাবছে না পেপ গার্দিওলার দল। যদিও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না ম্যান সিটির জন্য। লিগে প্রথম দেখায় প্যালেসের বিপক্ষে জয় পেলেও এফএ কাপে 1-0 গোলে হেরেছিল সিটি। সিটির ফুটবলারদের মানসিক চাপ কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাইবে ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট হলেও তুলে নিতে চায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে উল্টো আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পদের জন্য পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সংবাদ সম্মেলন ডেকে তিনি অভিযোগ করেছেন একটা চক্র রিয়ালকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। চুয়ামেনি ও ভালভার্দের মধ্যে হাতাহাতির ঘটনা বাইরে আসায় ক্লাবের ভেতরে একটি পক্ষের ইন্ধন রয়েছে বলে মনে করেন তিনি। উড়িয়ে দিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার গুজব। স্পেনের ক্লাব ফুটবলে রেফারিদের দুর্নীতি নিয়েও অভিযোগ করেছেন পেরেজ। 201টা মৌসুম শেষের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। পরপর 2 মৌসুমে লা লিগার শিরোপা হাতছাড়া করেছে মাদ্রিদিস্তারা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পাশাপাশি কোপা দেল রে থেকেও শুরুতেই বিদায় নেয় রিয়াল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে। ট্রফিলেস মৌসুম কাটানোর পাশাপাশি ড্রেসিং রুমে ভালভার্দে ও অরেলিয়ে চুয়ামিনির সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইমেজ সংকটে মাদ্রিদিস্তারা। কঠিন সময়ে সমালোচক ও সমর্থকদের কাঠগড়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অনেকেই দাবি করেছেন তার পদত্যাগের। তবে বরাবরের মতোই কথায় পটু পেরেজ সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিলেন পদত্যাগের প্রশ্নই আসে না। উল্টো পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। একটা মহল রিয়ালকে ধ্বংস করার জন্য পায়তারা করছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন পেরেজ। 2 ফুটবলারের মধ্যে হাতাহাতির ঘটনা বাইরে আসায় ক্লাবের ভেতরের একটা পক্ষের ইন্ধন রয়েছে বলেও জানান সভাপতি। ক্লাবের সম্পদ সদস্যদের ফিরিয়ে দিতে আমি পুনর্নির্বাচনে লড়াই করব। যদি কেউ নির্বাচন করতে চায় তবে শুধু লোক দেখানো কথা না বলে তাদের মাঠে নামার আমন্ত্রণ জানাচ্ছি।
বাইরে অনেকে কথা ছড়াচ্ছে যে রিয়াল মাদ্রিদের খারাপ সময় কাটছে, কিন্তু বাস্তবে তা সত্যি নয়। রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে সফল ক্লাব। একটা চক্র রিয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা করছে, কারণ ফুটবলারদের মধ্যে সংঘর্ষ আগেও হয়েছে, কিন্তু কখনো বাইরে আসেনি। বিষয়টা জনসম্মুখে চলে আসা খুব খারাপ। মারামারির তথ্য কারা পাঠিয়েছে তা আমি ভালো করেই জানি। ক্যান্সার নিয়ে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন পেরেজ। রেফারিদের বিরুদ্ধে তুলেছেন দুর্নীতির অভিযোগ। অনেকে বলে বেড়াচ্ছেন আমার নাকি ক্যান্সার হয়েছে। তাহলে প্রাণঘাতী এই রোগ নিয়ে আমি কিভাবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছি? এসব গুজব বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া জরুরি। রেফারিদের দুর্নীতি নিয়ে আমি 500 পৃষ্ঠার একটি নথি তৈরি করেছি। কোন দেশের লিগে রেফারিরা এমন কাজে জড়িত থাকে কিনা আমার জানা নেই। দুর্নীতি না হলে রিয়ালের ট্রফির সংখ্যা আরো বেশি হতো বলে মনে করেন সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে বাংলাদেশ ও পাকিস্তান দল। লাক্কাতুরার গ্রিন টপ উইকেট প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। বিসিবি নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। এবং মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড প্রবাসী তানিম সালিককে পাচ্ছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। এই ছিল খেলার সময়ের পরে প্রবাসের সময়। সঙ্গে থাকবেন শবনব নিবিড়। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।